আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমি আজকে একটি বিশেষ রাজনৈতিক বিষয়ে তথা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে বলবো। আমি আগেও বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছি, আশা করি কিছু না কিছু হলেও আমাদের দেশের এবং জাতির জন্য কাজে লাগতে পারে। আজকে আমি বিশেষভাবে জোর দিয়ে বলতেছি যে আমাদের রাজনৈতিক দলগুলি, দেখেন এতগুলি দল, অনেকের ঠিকানাও নাই, সাইনবোর্ড সর্বস্ব আছে। তারা গত এক বছর ধরে ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সাথে দেন দরবার করতেছে এবং অনেকগুলি মিটিং করেছে, আলোচনা করেছে। তা হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের যে প্রক্লামেশন দিতে হবে এবং আমাদের সংবিধানে সংযুক্ত করতে হবে। আরো কতগুলি জিনিস আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওনার ক্যাবিনেট নিয়ে আরো অনেকগুলি বিষয়ে আলোচনা হয়েছে রিফর্ম করার জন্য। যেহেতু রাজনৈতিক দলগুলা তাদের নিজস্ব কিছু এজেন্ডা নিয়ে তারা স্টিক আছেন, তারা কিছুতেই আপনার এই ক্যাবিনেটের সাথে একমত হতে পারছে না। ক্যাবিনেটের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং আলী রিয়াজ সাহেব ছিলেন সভাপতি, এবং অন্যান্য ক্যাবিনেট যে অ্যাডভাইজারগুলো ছিলেন তারা প্রত্যেকেই প্রফেসর, টিচার, পিএইচডি হোল্ডার এবং অনেক অভিজ্ঞ, আন্তর্জাতিকভাবে তারা খ্যাতিসম্পন্ন। কিন্তু দুঃখের বিষয় আমি বলতে চাচ্ছি, যেহেতু রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমতে এখনো আসতে পারে নাই এবং সংবিধানের বিভিন্ন ধারায় তারা উপনীত হইতে পারে নাই। সংবিধানের 106 ধারা, যাহা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতির সমন্বয়ে একটি রিভিউ কমিটি, তারপরে আছে সংসদেও দুই তৃতীয়াংশ সদস্যদের ভোটে তা পাশ করতে হবে। আমি বলতে চাচ্ছি যে ভাই সাহেব, আপনার দলীয় প্রভাবে যে এতই প্রভাবিত, আপনারা কিছুতেই দেশের জন্য এবং জনগণের জন্য কোনো কিছুতেই তারা আপনারা সম্মত হতে পারছেন না। বিএনপি তাদের দলীয় ফোরাম এবং দলীয় স্বার্থক নীতিগুলা তারা বাদ দিয়ে তারা জনগণের জন্য কিছুতেই আসতে পারছে না। বিএনপিকেও আমরা দেখেছি, জামাতকেও আমরা দেখেছি বিগত সরকারের কর্তৃত্ব হিসেবে। কিন্তু আমি আজকে জোর গলায় বলবো, দেখেন বহু দেশে এই সমস্ত সংবিধান সংশোধন বা সংস্কার বা অন্যান্য গুলো সহজেই দলীয় দলগুলা করতে পারে না, কারণ তাদের একটা নিজস্ব নীতি আছে, আদর্শ আছে। তারা জনগণের আদর্শে বিশ্বাসী না, তারা দেশের জনগণের স্বার্থের জন্য বিশ্বাসী না। তারা বলতে পারে আমি ভুল বলছি, আমি ভুল না, তারা বাস্তবেও প্রমাণ করে দেবে যে তারা ভুল করতেছে। তাই আমি আজকে বলবো, দেখেন আপনারা জুলাই প্রক্লামেশন এবং অন্যান্য রিফর্মগুলা ব্যাপারে আপনারা একমত হইতেই পারেন নাই। তাই আমি বলবো, দেখেন আর কষ্ট করে লাভ নাই। এই যে জুলাই প্রক্লামেশন এবং সংস্কারগুলো এসেছে, সেগুলো আমি মনে করি অত্যন্ত জরুরি এবং দরকার, তা সম্পূর্ণ করতেই হবে দেশের জনগণের জন্য, দেশের জন্য, কিন্তু আপনারা করতেছেন না। তাই আমি আজকে জোর গলা বলবো, দেখেন এইটা সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কাছেও পাঠাইতে হবে না এবং সংসদের 2/3 ভোটও পাস হবে না। তাই আমি জোর গলায় বলবো, দেখেন এগুলা দেশের জনগণের উপর ছেড়ে দিন। দেশের জনগণ ইজ এ সুপ্রিম পাওয়ার অফ দ্য কান্ট্রি, তাই তাদের ভোটে যা হবে তাই হবে। তাই আমি অনুরোধ করব আমাদের প্রধান উপদেষ্টাকে এবং অন্যান্য ক্যাবিনেট মেম্বারকে যে এই ব্যাপারগুলো আপনারা জনগণের মতের জন্য রেফারেন্ডাম দিয়ে দেন। রেফারেন্ডামে বিভিন্ন অংশ থাকবে এবং সেখানে ইয়েস নো ভোটে জনগণ পাস করবে। যেহেতু জনগণ ইজ দি সুপ্রিম অথরিটি অফ দি কান্ট্রি, তাদের মতামতেই সর্বশেষ মতামত। তাই তাদেরকে এই বিষয়ে আপনারা, যেহেতু পার্লামেন্টেও পারবেন না, তারপরে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সে জাজদেরকে দিয়ে পারবেন না, তাই আমি বলি আপনারা এই ব্যাপারে এখন খাদ্য দিন, একটু ফজ দিন। দিনের শেষে আপনারা এত দলাদলি কোন্দল না করে আপনারা ব্যাপারটা রেফারেন্ডাম জনমত জরিপে দিয়ে দেন। আমি মনে করি এটা সবচেয়ে উত্তম হবে এবং আপনাদের কারোর উপরে কোনো দোষ যাবে না, ডক্টর ইউনূসের উপরে কোনো জোর যাবে না, ডক্টর আলী রিয়াজের সাথে কোনো
যাবে না, ডক্টর খলিলুর রহমানের সাথে কোনো দোষ বর্তাবে না। যেহেতু জনগণ এই যে সুপ্রিম অথরিটি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাদের মতামতেই সর্বশ্রেষ্ঠ, তারাই সর্বশ্রেষ্ঠ। ইলেকশনও তারা দিবে, তারপরে অন্যান্য ক্ষেত্রে দিবে। যেহেতু ইলেকশনটা আমাদের দেশে ফেয়ার হচ্ছে না, আমরা বিগত স্বাধীনতার পর থেকে দেখতেছি বারে বারে আমাদের ইলেকশনে নির্বাচন কলুষিত নির্বাচন হয়ে থাকে, সেখানে ফেয়ার ইলেকশন হয়ই না। যে পার্টি সরকারে থাকে তারা ভোটে জেতার জন্য নানা রকম কলা কৌশল করে থাকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বায়াস করে থাকে। পুলিশ, আর্মি, বিজিবি সব দিয়ে তারা, এবং রিটার্ন এবং ভোট কাস্টিং এবং রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, এদের সবাইকে আপনারা প্রভাবিত করেন, সামাও করেন। টাকা দিয়েও করতে পারেন, ক্ষমতার লোভ দিয়ে করতে পারেন আপনারা। সেটা আমাদের বাইরে চলে যায়, জনগণের বাইরে চলে যায়, জনগণ তখন আর কিছুই থাকে না। তাই আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আপনাদের প্রতিক্রিয়াগুলো দেখি, বিশ্বাস করি, কিন্তু অবশেষে আমরা কিছুই পাই না। আমরা খালি হাতে, খালি আব্দুল্লাহ হয়ে চলে যাই এবং পরে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, দুর্ভিক্ষ, লুটতরাজ, তারপরে অনেক কিছু হবে, চাঁদাবাজি হবে, পুলিশের নির্যাতন হবে, অনেক কিছু হবে। তাই আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বিপ্লবী ছাত্রী হিসাবে এবং মুক্তিযোদ্ধা হিসাবে বলবো, আমার রাজনৈতিক ভাইয়েরা, আপনারা অনেক জ্ঞানী গুণী অভিজ্ঞ, কিন্তু আপনাদের যোগফলের শেষে আমরা কিছুই পাই না, আমরা হলাম জিরো। সব দিক দিয়ে আপনারা বেনিফিট পাবেন, বাড়ি, গাড়ি, ঘোড়া, তারপরে টেলিফোন, তারপরে শেয়ার, বালি, সব কিছু খাতা আপনারা পাবেন এবং সব শিল্পমুক্ত, ট্যাক্স ফ্রি বাড়িও পাবেন আপনারা। বিয়ে করলেও আপনাদের খরচ সরকার দিতে হয়। তাই আমি আজকে বলবো, দেখেন আপনারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছেন, এটা বলা বাহুল্য, সবাই দেখতেছে, পুরো জাতি দেখতেছে আপনারা কি খেলা খেলতেছেন। আপনাদের যে কিছু লজ্জাবোধ থাকা উচিত, যে দেশের জনগণের জন্য আমরা কিছু করব, সেই হিসাবে আমরা কথাবার্তাগুলো করি এবং আইনগুলো করি এবং সংশোধনগুলো করি। যে সংস্কারগুলো এসেছে ডক্টর ইউনূসের হাতে, তা অত্যন্ত ফলপ্রসূ সংস্কার। আমি মনে করি আপনারা এটা অবশ্যই এটাকে এক্সিকিউট করবেন এবং ভালোভাবে করবেন, যেন জনগণের উপকার হয়। জনগণ কি অভাব অত্যাচারে আছে বাংলাদেশের, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব নিয়ে দৈনিক যেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, অথচ আপনারা কোনো আইনে করতে পারেন না এখন পর্যন্ত। তাই আমি বলবো, যে সংস্কারগুলো এসেছে, সেই সংস্কারগুলো হচ্ছে আপনার ছাত্রী শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, বিজেপি, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এদেরকে সুস্থ এবং নির্জঞ্জাল রাখতে হবে। তদুপরি বিভিন্ন জায়গায় যে সমস্ত রাস্তাঘাট, পুল, ব্রিজ হয় নাই, ওগুলো করতে হবে। এখন আপনারা যদি কোনো প্রজেক্ট নিয়ে থাকেন, বর্তমানে যে ক্যাবিনেট আছে আমাদের দেশের ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেগুলা দয়া করে আপনারা মেনে নিন এবং এইগুলা আপনারা এত কষ্ট করবেন না, রেফারেন্ডাম দিয়ে দেন, জনগণের কাছে দিয়ে দেন, জনগণ তাদের মতামত দিয়ে এটা পাশ করবে। আপনারা যদি এটা সংসদে নিয়ে যান, দুই তৃতীয়াংশ সংসদ সদস্য লাগবে, আপনারা কোনোদিনও পাবেন না এটা করার জন্য। আমি একদম নিরাপত্তা দিচ্ছি, 100% নিরাপত্তা দিচ্ছি। তদুপরি সুপ্রিম কোর্টের জাজের কাছে আপনারা পাঠাবেন, এগুলা সংশোধন করে দিতে ওনারাও পারবে না, কারণ ওনারা অনেকাংশে বায়াসড থাকে, তাদের দুর্বলতা থাকে, হয় আওয়ামী লীগের প্রতি, না বিএনপির প্রতি, না জামাতের প্রতি। তাই আমি আজকে বলতেছি, দেখেন ভাইরা, শেষবারের মতো আপনারা রেফারেন্ডামটা দিয়ে দেন, সব আইটেমগুলো লিখে ইয়েস আর নো বলে জনগণকে দিয়ে দেন। তা আপনারা ইলেকশনে আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, দুইটা একসাথে হবে না, ইলেকশন এবং রেফারেন্ডাম একসাথে হবে না। আগে রেফারেন্ডাম দিয়ে দেখেন, যদি জনগণ পাশ করে, তারপরে যে সেসব পার্টি নির্বাচনে ক্ষমতা আসবে তারা আর কিছু করতে পারবে না, তারা জনগণের রেফারেন্ডাম মানতেই হবে। এটা আমাদের সংবিধানে সংযুক্ত করতে হবে। কোনো কিছু সংশোধন করতে হলে সংশোধন করে আমাদের সংবিধানে এটা যোগ করতে হবে। এই সংবিধান হলো বাংলাদেশের জনগণের কিসমত এবং তাদের ছাত্রদের ভবিষ্যৎ এবং চাকরিজীবীদের চাকরিজীবী, ব্যবসায়ীদের ব্যবসায়ী, সবকিছু আপনাদের এই রেফারেন্ডামের মধ্যে নির্ভর করতেছে। তা আমি বলবো, ভাই সাহেব, আপনারা তো দেখেছেন বিএনপি কি চাচ্ছে, জামাত কি চাচ্ছে এবং এনসিপি কি চাচ্ছে। তারা শুধু একটা শাপলা
মার্কা ভোট দেওয়ার জন্য তারা চাচ্ছে, তারা পাচ্ছে না। তারপরে জামাত চাচ্ছে পিআর পদ্ধতিতে, পাচ্ছে না। তারপরে তারাও পাচ্ছে না। তারপরে বিএনপি চাচ্ছে কি তা আমরা বুঝতে পারছি না। তারা কাকে প্রধানমন্ত্রী করবেন, কাকে প্রেসিডেন্ট করবেন, এই নিয়ে টানাটানি চলতেছে। খালেদা জিয়া অসুস্থ, তাকে টেনে নিয়ে আসবেন, নির্বাচন করাবেন। তারেক জিয়াকে লন্ডন থেকে আনাবেন, প্রাইম মিনিস্টার বানাবেন। আর ভাই খালেদা জিয়া আর তারেক জিয়া এই মুহূর্তে বাংলাদেশের হাল ধরার মতো তাদের ক্যাপাসিটি নাই। আপনারা যতই লাফালাফি করেন, তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক জিয়া কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর সাথে টেক্কা দিয়ে চলতে পারবে? ইম্পসিবল, ইম্পসিবল। যেখানে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী অত্যন্ত ভয় পায় এবং সম্মানও করে। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ইউরোপের প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ইটালি বলেন, স্পেন বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র, সবাই ডক্টর ইউনূসকে সম্মান করে। এখন অ্যাকর্ডিংলি উনি সব জায়গায় ওনার স্থান করে নিয়েছেন। ইভেন কি আমাদের দক্ষিণ এশিয়ায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সব জায়গায় উনি একটা ওনার স্থান করে নিয়েছেন। ওনাকে সবাই সম্মান করে এবং ওনার কথা শুনে। তা আমি বলতেছি, আপনারা অহেতুক অনুপযুক্ত ব্যক্তিকে দিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন না, দেশের বিপদ হবে। আমরা কিছুতেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াকে কোনো অবস্থাতে আমরা দবাইতে পারবো না। কারণ ইন্ডিয়া এত ধুরন্ধর এবং তারা এত চালাক এবং তারা আমাদের চতুর্দিকে বেষ্টিত আছে, তাই আমরা কিছুই করতে পারছি না তাদের সাথে। তাদের সাথে রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে দৌড়াইতে হলে একমাত্র ইউনূস, বর্তমানে ইউনূস, প্রফেসর ডক্টর নোবেল প্রাইজ প্রাপ্ত ডক্টর ইউনূস ছাড়া আমি দ্বিতীয় ব্যক্তি দেখছি না। তবে উনি কতদিন থাকতে পারবে সেটা একটা বিষয়। ওনার বয়স এখন ৮৬, উনি আর ৫ বছর থাকতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। আল্লাহ যদি ওনাকে বাঁচায় রাখে তাইলে আমরা মনে করবো যে উনি আমার দেশের জন্য থাকুক এবং কিছু করুক। তাই আমি বলবো, ভাই সাহেবেরা যারাই নির্বাচিত হয়ে জিতেন, কোন অদক্ষ অর্ধশিক্ষিত ব্যক্তি দিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন না। আপনাদের ক্ষতি হইলে ক্ষতি নাই, কিন্তু দেশের ক্ষতি হইলে, জনগণের ক্ষতি হইলে ১৭ কোটি লোকের ক্ষতি হবে। তারা ১৯৭৫ সালের মতো দুর্ভিক্ষ হয়ে ভাত না খেয়ে মরবে। মনে রাখবেন, ভুলে যাবেন না দেশের পূর্ব ইতিহাস কি। আমাদের স্বাধীনতা হইতে দেখেন, আগে দেখার দরকার নাই, পাকিস্তান আমলে দেখার দরকার নেই। স্বাধীনের পর থেকে কি হয়েছে দেখেন, কতটা কু হয়েছে, কতটা আর্মি আইছে, কতটা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তারা কিল্ড হয়ে গেছে। জিয়া রহমান কিল হয় নাই, শেখ মুজিব কিল হয় নাই, এরশাদ মিয়ারে আন্দোলনের মাধ্যমে ওনাকে পদচ্যুত করা হয়েছে, ওনাকে নিবাদ করা হয়েছে। দেখেন না আপনারা। তাই আমি বলতেছি, আপনারা দেশ চালাতে হইলে ভালো অভিজ্ঞ শিক্ষিত ব্যক্তি দিয়ে ক্যাবিনেট ফরম করেন এবং দেশের সাথে কূটনৈতিকভাবে যেন ভালো সম্বন্ধ করতে পারে। যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সবার সাথে যেন একটা ভালো ব্যবসায়িক স্তম্ভ তৈরি করতে পারে, ব্যবসায়িক একটা রিলেশন তৈরি করতে পারে। এবং আমরা যেন বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট তৈরি করার জন্য আমরা অনুদান পাইতে পারি। তাই ডক্টর ইউনূস, বিশ্বব্যাংক, ইউএনও এবং অন্যান্য সংস্থা থেকে চাইনিজরাও রাজি হয়েছে আমাদের নদী শাসনের জন্য, ব্রিজ করার জন্য। তাই আমি বলবো আপনারা একটু সতর্কভাবে, আপনারা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের জন্য কিছু করে যাবেন, দেশ আপনাদেরকে চিরদিন স্মরণ করবে। তাই আমি ভাই সাহেব, আমার বক্তব্যগুলো আমি অলমোস্ট শেষ করেছি। আপনারা পারবেন না, বোঝা যাচ্ছে, সংসদেও পারবেন না, ১০৬ অনুচ্ছেদও পারবেন না। তাইলে আপনারা এখানে স্টপ দেন, এখানে থামুন। আপনারা সোজা আমাদের এজেন্ডাগুলো নিয়ে জনগণের কাছে দিন, জনগণ ডিসাইড করুক এবং আপনারা মুক্তি পান, আমরা জনগণও মুক্তি পাবো। আল্লাহর ওয়াস্তে আমাদের দেশকে বাঁচান। আপনাদের দলকে না, আপনাদের পার্টি নেতাকে না, আপনাদের নীতি থাকতে পারে, আদর্শ থাকতে পারে, সেটা না, দেশের জন্য কি আদর্শ আছে সেটা বলেন। তাই আমি বলবো, বাদ দেন আপনাদের ওই সমস্ত এই আলাপ আলোচনা, ডিনার পার্টি, তারপরে কফি পার্টি, কত কিছু পার্টি আপনারা কতদিন করতেছেন, প্রতিদিন তো করতেছেন।
কিন্তু মতামত হচ্ছে না কেন? আমরা বাঙালিরা কোনো সময় একসাথে মিলতে পারবো না মনে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের লোক তাদের দেশের স্বার্থে এক হইতে পারে, আমরা পারবো না, মনে রাখবেন। তাই অ্যাকর্ডিংলি আপনাদেরকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা এই আর্টিকেলগুলো রেফারেন্ডামের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেন, এবং সংবিধান সংশোধন বা যাই কিছু লাগুক এবং রিফর্মগুলা সবগুলোই আপনারা রেফারেন্ডামের মাধ্যমে তো জনগণের কাছে পাঠিয়ে দেন। এটা ভোটের আগে দিন এবং ভোটের আগে জনগণ থেকে মতামত নিয়ে আসেন, তারপর দেখবেন আপনাদের, তারপর ইলেকশন করলে দেখবেন আপনাদের রেজাল্ট কি হয়। এই বলে আমি আমার বক্তব্য নিউ ইয়র্ক থেকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকেও দোয়া করবেন। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দেশকে ভালো রাখবেন, দেশের মানুষকে ভালো রাখবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন।